আমার পরি, আমার জীবন সঙ্গিনী। পাপিয়া হাসল, লজ্জাও পেল সামান্য। তবে কিছু কথা মনে পড়তেই হাসি মিলিয়ে গেল। জিহান তার বিবর্তন মুখখানা স্পষ্ট দেখতে পেল। জানতে চাইল, কি হয়েছে পাপিয়া? সবার মতো কোনো একদিন মনে হবে না তো আপনি আমায় বিয়ে করে ভুল করেছেন, সুখী হতে পারছেন না? কিছুটা ভয়ের সহিত প্রশ্ন করল পাপিয়া। জিহান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। উত্তরের আশায় চাতক পাখির মতন চেয়ে থাকা পাপিয়ার অপেক্ষা পুরল। জিহান আলতো করে পাপিয়ার হাতখানা সাহস করে ধরল। তারপর নরম কণ্ঠে প্রত্যুত্তর করল, তোমায় ছাড়া নিঃসঙ্গ জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে পারলে সন্তান ছাড়াও তোমায় নিয়ে থাকতে পারবো। তুমি যেমন, আমি তেমনই গ্রহণ করেছি। পাপিয়া, এত ভয় কেন পাচ্ছ? তোমার কি আমার উপর বিশ্বাস নেই? আমাকে চেনো না তুমি? একদিন তো ভালোবেসেছিলে, ভুলে গেলে এত তাড়াতাড়ি? পাপিয়া হুট করে কেঁদে উঠল। জিহান হতবিহ্বল হয়ে পড়ল। হুট করে কেঁদে ওঠার কারণ খুঁজে পেল না। তবুও আদর মাখিয়ে অস্থির হয়ে শুধালো, কি হয়েছে? আমি ভুল কিছু বলেছি? কাঁদছো কেন? আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি তো ভালোবাসা পাওয়ার যোগ্যই নই। জিহান স্বস্তি পেল। পাপিয়ার চোখের জল দুহাতের আঙুল দ্বারা মুছে দিয়ে হেসে বলল। ভালোবাসা পেতে যোগ্যতা লাগে। পাপিয়া কান্না মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, হুম। তবে সে যোগ্যতা তোমার 6 বছর আগেই হয়েছে। ভাগ্যও ভালো লাগে। উত্তরের পর আবার উত্তরে জিহান নিস্তুপ রইল। পাপিয়া ওর চোখের দিকে তাকিয়ে আছে। ও হুট করে পাপিয়ার কপালে গাঢ় চুমু এঁকে দিল যত্নে ভালোবাসায়। পাপিয়া চোখ বন্ধ করে নিল। জিহান কপাল থেকে অধর সরিয়ে বন্ধ চোখের নারীটির দিকে চেয়ে বলল, তুমি এখন থেকে সব সময় এমনই ভাগ্যবতী হও। ভাগ্যবান হিসেবে আল্লাহ তোমাকে তোমার পাশে রাখুক। পাপিয়া চোখ খুলল। অতি ভালোবাসায় না চাইতেও চোখে জল এসে পড়েছে। দুঃখ শেষে ভালোবাসাও জুটবে কখনো কি ভেবেছিল? পাপিয়া এক পলক জিহানের দিকে চেয়ে হুট করে জড়িয়ে ধরল তাকে। মাথা রাখল বুকের মধ্যে। জিহান অতি আদরে জড়িয়ে নিল নিজের বুকের মাঝে। কত দিনের চাওয়ার পর এক হয়েছে। ভাগ্য আসলেই তাদের সঙ্গে ছিল। নয়তো কি এতদিন পর এক হতে পারত? শিউলি সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন মাজতে নদীতে গেল। আমেনা হুট করে রাত থেকে জ্বরে পড়ছে। শরীরটা ভালো লাগছে না। তবুও তিনি কাজ করতে উঠে পড়েছিলেন। শিউলি জোর করে বসিয়ে রেখে ঘর উঠান সব ঝাড়ু দিয়েছে। গোয়াল ঘর করিম মিয়া পরিষ্কার করেছে। গ্রামের মানুষ মানে অবিবাহিত মেয়েদের বাবার বাড়ি থাকতে গোয়াল ঘরে গোবর তুলতে নেই। বাসি কাজ শেষ করে থালা বাসন মেজেও নদী থেকে চলে আসলো। জবিতা বিবি উঠোনে বসে আছে। আগের তুলনায় কিছুটা সুস্থ হয়েছেন। পৌর শহরে 4 মাস আগে নিয়ে গিয়েছিল, তখন থেকেই এখন লাঠি ঢোকা দিয়ে হাঁটতে পারে। শিউলি সব কাজ শেষে এবার রাঁধতে বসলো। করিম মিয়া খেতে লাঙল বইতে গেছে। কয় কাটা জমি আছে, তাতেই যা ফসল হয় কোনো মতো বছর যায় কষ্টে। শিউলি চুলা ধরাতে গিয়ে একটু মুশকিলে পড়ল। ধুমাচ্ছে কিন্তু আগুন জ্বলছে না। ধোয়া দেখে আমিনা বেগম দুর্বল শরীর নিয়েও ঘর থেকে বেরিয়ে আসলো। চুলা ধরিয়ে দিয়ে বলল, এত নিতেজ হই নাই যে রাঁধতে পারবো না। তুই যা, আমি শুধু বসে রাঁধবো, অসুবিধা হইব না। শিউলি যেতে না চাইলেও মায়ের জোরাজুরিতে উঠে পড়ল। বসে কাজ, তাই আর কিছু বলল না। জবেদা বিবি উঠোন ছেড়ে লাঠি হাতে বাড়ির বাইরে যেতে যেতে শিউলির উদ্দেশ্যে বলল, শিউলি তো চাচা সেই কবে আইছিল, আর তো আইলো না দেখবার। একবার খবর দিস, কতদিন বুড়িটারে দেখি না। শিউলি ঠিক আছে বলল। খাঁচায় রাখা শালিক পাখিটা খাঁচার ভেতর থেকে বের করলো। দুয়ার খুলতেই উড়ে এসে বসলো শিউলির কাঁধে। পাখিটার সঙ্গে ওর ভীষণ মায়া। 6 মাস ধরে সঙ্গে আছে। একটু বড় হওয়ার পর যখন উড়তে শিখলো, মায়ের কথা মতো শিউলি শালিক পাখিটাকে ছেড়ে দিয়ে আসলো বাড়ির বাইরে তাল গাছটার নিচে। মন খারাপ লাগছিল একটু, তবুও বন্দি জীবন রেখে কষ্ট দিতে চায়নি। মন খারাপ করে যখন উঠোনে বসেছিল, হঠাৎ অনুভব করে হাতের ওপর কিছু একটা উড়ে এসে বসলো। আশ্চর্যকর বিষয়, পাখিটা ফিরে এসেছে বাড়ি চেনে। উড়তে দিলেও ঘুরে ফিরে আবার শিউলির কাছে আসে। শিউলি খুশি হলো। বুঝতে পারলো পাখিটারও তার প্রতি মায়া জন্মেছে, তাই তো ওকে ছেড়ে যেতে চায় না। এরপর থেকে শালিক তার সঙ্গী হয়ে রয়েছে। রাতে খাঁচায়, দিনের অধিক সময় চালের ওপর, কখনো বাইরেও যায় উড়ে, আবারও ফিরে আসে নীড়ে। শিউলি ওকে শীষ বাজানো শেখানোর পর শীষ দেয় নিজেই, কিন্তু এখনও শীষ দিতে পারে না পাখিটা। শালিক পাখি কথা বলতে জানে। ওর বাবার থেকে শুনেছিল একসময় করিম মিয়ার একটা বড় কথা বলা শালিক পাখি ছিল। 5 বছর মতো থেকে একদিন মারা গেছে বহুদিন আগে। শেষটুকু শুনে তার মন খারাপ হয়। শালিকও হয়তো একদিন চলে যাবে। তখন কি হবে? মানুষের মতন পাখিও যে মায়ার বাঁধে।
শিউলির ভাবনার মাঝেই পাশের বাড়ির প্রতিবেশী কুলসুম চাচি দৌড়ে আসলো। আমিনা রান্ধন কেবল অর্ধেক হয়েছে। আমিনা চুলোর আগুন বন্ধ করে ছুটে গেল। শিউলিও ছুটল। শালিক পাখিটা পিছু নিয়ে শিউলির মাথার উপর দিয়ে উড়ে যেতে লাগলো। সালিহা বেগম স্বামীর অবর্তমানে মাতব্বর বাড়ি থেকে বেরিয়ে নাজিরের সঙ্গে দেখা করেছে। কেউ যেন না জানে তাই চুপি চুপি এসেছে। আসার সময় শুধু নিধিকে সত্যিটা বলেছে। রূপসী ঘরে ছিল তাই ও দেখেনি, তবে ফেরার সময় ঠিকই দেখতে পেল। সালিহা সবে মাতব্বর বাড়ির উঠোনে পা রাখবে, তখনই রূপসীর আগমন ঘটল। হুট করে আসায় চমকালো। রূপসী শাড়ির আঁচলে চাবি ঘুরাতে ঘুরাতে সুর টেনে জানতে চাইল, কোথায় গিয়েছিলেন আম্মা? সালিয়া বেগম তাড়াতাড়ি উত্তর দিতে পারল না। মিথ্যে কথা মুখে কম আসতে চায়, এটা ধরা পড়ার সম্মুখে পড়লে টের পাওয়া যায়। তবুও উত্তর দিল, শিউলিদের বাড়ি। আমিনার থেকে একখান কাঁথা সেলাই করে নিতাম, তাই পুরনো কাপড় দিতে গেছিলাম। কিন্তু আম্মা, আমি তো যাওয়ার সময় আপনার হাত খালি দেখলাম। এই বুঝি ধরা পড়ে গেল। সালিহা ভয় পেল সামান্য। রূপসী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে চোখে সন্দেহ। তখনই নিধি পেছন থেকে বলে উঠল, আপনাকে সব বলতে হবে? আমি দিয়ে এসেছিলাম কাল। আম্মা আজ শুধু বলতে গিয়েছিল কিরকম ফুল দিবে। রূপসীর দৃষ্টি নিধির দিকে গেল। নিধি ওকে শুরু থেকে পছন্দ করে না তা জানে, তাই তো শক্ত কণ্ঠে বলল, মুখের উপর কথা বলো ভালোই। তোমার ভাইজান আজ আসুক, বলবো বেয়াদবির কথা। নিধি পাত্তা দিল না মোটু, বরং মুখ বেঁকিয়ে মাকে নিয়ে গমগমিয়ে চলে গেল ঘরের দিকে। যাওয়ার আগে বলে গেল, সংসারের সম্পর্ক ভাঙা ছাড়া আর পারেন কি কাল নাকিনি। শেষ শব্দটা অবশ্য ধীরে বলেছে, যা রূপসীর কান অব্দি পৌঁছায়নি। তারপরেও অতটুকু শুনে সাপের মতন ফুঁসে উঠল রূপসী। দাঁত কিরমির করে ধীরে আওড়ালো, ঘর থেকে বিদায় করার ব্যবস্থা করছি শিগগিরই। ঘরে যেতে নিধি সালিয়াকে শুধালো, দেখা হলো ভাইজানের সঙ্গে? তাদের নতুন বাড়ি মেহমান ভর্তি। নিধি যতদূর জানে শুধু মাহাদি এসেছে, আর কেউ তো আসেনি। তবে আরও কে? সালিহা বেগমকে শুধালো, আর মেহমানকে আম্মা? ডক্টর মাহাত ছাড়া তো আর কেউ আসেনি। সালিহা ঘরে প্রবেশ করে খাটের গদির তলায় হাতের টাকাগুলো রেখে দিল। নাজিরকে দিতে নিয়ে গিয়েছিল, কিন্তু সে নেয়নি। তার কথা এবারই কিছু সে নেবে না। সংসার চালানোর মতন রোজগার সে করতে জানে। নিধি উত্তরের আশায় চেয়ে আছে মায়ের দিকে। সালিহা উত্তরে বলল, শহর থেকে ডাক্তার মাহাত, তার বাবাও ডাক্তার সাইদ, সেও তো এসেছে। আমি যাওয়ার পরই আসলে একটু আগেই। নিধি বুকের ভেতর তোলপাড় শুরু হলো। আচমকা অপ্রত্যাশিত নাম শুনে বিস্মিত হলো। মনের মধ্যে তারই নাম জপতে থাকলো। ইচ্ছে হলো ছুটে যেতে, এক নজর দেখতে, কিন্তু থেমে গেল মনের ইচ্ছে। মানুষটা অন্য কারো বাঁধনে বাধা, তা ভুললে কি চলবে? দোষ কি? দেখতে তো বাধা নেই, মন তো মানতে চায় না। দোলাচলে নিধি ঘর থেকে ছুটে বের হলো। উঠান আঙিনা পেরিয়ে চলল। ভেতরে উত্তেজনা কাজ করছে। মানুষটাকে এক নজর দেখতে হৃদয় ব্যাকুল হয়ে আছে। এই ব্যাকুলতা এইমাত্রই সীমানা ছাড়ালো। এক্ষুনি না দেখলে বোধহয় হৃদয় ছাড়খাড় হয়ে যাবে অনুভব করলো। নিধি মাতব্বর বাড়ির দ্বার পেরোতে সামনের পথে একজনকে আসতে দেখল। মুখটা তার অতি পরিচিত। হঠাৎ দুজনই দুজনকে দেখে থমকে দাঁড়ালো। দূরত্ব কিছুটা তাদের মধ্যে। নিধি হাঁপাচ্ছে। অপর প্রান্তের মানুষটা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। নিধি অপলক তাকিয়ে রইল। তার সাহস হলো না সামনে এগোনোর। খানিক বাদে শাহিদ নিজের ধীর পায়ে এগিয়ে আসলো, দাঁড়ালো নিধির ঠিক সামনে। ও দৃষ্টি এক মুহূর্তের জন্য নড়ল না। শাহিদ ওর চোখের দিকে চেয়ে বলে উঠল, বলেছিলাম এভাবে তাকাবেন না। আপনার চোখে আমি আমার ধ্বংস দেখতে পাই, তবুও শুনলেন না। ধ্বংস করলেন আমায়, ছুটে আসতে বাধ্য করলেন এই অভাগাকে। আপনি এত নির্দয়া কেন বলুন তো? নিধির স্থির দৃষ্টি এবার নরম হলো। শাহিদের এমন উত্তর ওকে আশ্চর্য করলো। বুঝতে পারল না ঠিক। নিধি শুধানোর আগে শাহিদ মুচকি এসে উত্তর দিল, আপনাকে ভালোবাসি নিধি। যে বাঁধনে আটকা পড়েছিলাম সে বাঁধন থেকে মুক্তি পেয়েছি, তোমার আঁচলে বাঁধা পড়বো বলে। মানে? নিধি যেন বিশ্বাসই হচ্ছে না, সবটা ভ্রম মনে হচ্ছে। মানে যা বললাম তাই। আপনি আমার হবেন নিধি। ও কি বলবে ভাষা হারিয়ে ফেলল। বিস্ময়কর দৃষ্টি নিয়েই এলোমেলো কণ্ঠে উত্তর দিল, আপনি বললে আপনার হতে রাজি। আপনি আমার সামনে আছেন, অথচ মনে হচ্ছে আমি দিবা স্বপ্ন দেখছি। নিধির চোখে জল টলমল করছে। শাহিদ আশেপাশে তাকালো, মানুষের দৃষ্টি লক্ষ্য করে বলল, বাস্তবে আপনাকে নিতে এসেছি। মাদের সঙ্গে আপনাকে নিয়ে ফিরব। আপনার ভালোবাসা আমাকে শহরে আটকে রাখতে পারেনি। সমস্ত বেড়া পেরিয়ে ছুটে এসেছি।
নীতির টলমল চোখেও হেসে উঠল। আনন্দে মাতল হৃদয়, উচ্ছ্বসিত হয়ে শুধালো, কবে যাবেন ফিরে? মাহাদাপর বাবা এসেছেন, মাহাদের সঙ্গে শিউলির বিয়ের কথা হবে। তারপর তোমার বাবার কাছে আমি প্রস্তাব রাখবো, কেমন? নিধি চোখ মুছে মাথা নাড়ালো, বলল, ঠিক আছে, আপনি যান এবার, কেউ দেখলে সন্দেহ করবে। শাহিদ হেঁটে চলল পিছু। নিধি তাকিয়ে রইল তারই গমনের দিকে। চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। একপাক্ষিক ভালোবাসা ভেবে পাওয়ার আশা ছেড়ে দেওয়া মানুষটাকে পাবে এ তো কল্পনাতেও ছিল না। এই আনন্দে সে আজ সারা রাত ঘুমোতে পারবে না নিশ্চিত। শাহিদের অস্তিত্ব পথ থেকে মুছে যেতেই নিধি ও মাতব্বর বাড়ির ভেতরে গেল। কেউ একজন তীক্ষ্ণ নজরে সবটাই লক্ষ্য করলো। আড়ালেই আবারও চলে গেল, যেভাবে আড়ালে তাদের কথা শুনেছিল। সময়টা সবে সন্ধ্যা। করিম মিয়া এই সময়ে বাড়ি ফেরেন। তাই তো মাহাত তার বাবা রাইসুর রহমানকে সন্ধ্যায় আসতে বলল। বর্তমানে মাহাত, নাজির, সাইদ ও রাইসুর রহমান মিলে শিউলিদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। শিউলি তখন বাড়ির বাইরে বসে ছিল মালার সঙ্গে। মালা আগে এসেছে, সাজিয়েছে সামান্য শিউলিকে। বাড়ি কেউ না জানলেও শিউলি জানে সন্ধ্যায় মাহাদের বাবা আসবেন। লোকটার সঙ্গে এখনও দেখা হয়নি। হঠাৎই ভয় লাগছে, কি হবে না হবে এই ভেবে। মালা তখনই বলে উঠল, শিউলি, ঘরে চল, ওরা আসছে। শিউলি পশ্চিমের পথের দিকে তাকালো। হ্যাঁ, সত্যি আসছে। শিউলি আর মালা দৌড়ে বাড়ির ভেতরে গেল। করিম মিয়া মেয়েকে এভাবে আসতে দেখে শুধালো, কিরে মা, ছুটতাছিস কেন? এমনি আব্বা, মালা ছুটতে বলল। করিম মিয়া মেয়ের ছেলে মানুষের জবাবে হেসে ফেলল। স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, আমি না ঘর থেকে সরিষার তেল আনতো দেখি। কাদা মাটিতে লুঙ্গি গেঞ্জি ভরে গেছিল, এজন্য গোসল সারল শেষ বেলায়। শীত লাগছে প্রচণ্ড। সরিষার তেল শরীরে ডললে একটু উষ্ণ হবে। আমিনা ঘর থেকে সরিষার তেল এনে দিল। করিম মিয়া সবাই শরীরে লাগিয়ে মাখতে শুরু করলো। তখনই দুয়ারে অনেক মানুষের আগমন নজরে আসলো। একজন ব্যতীত তিনজনই পরিচিত। আরে বাবারা, আসো আসো। করিম মিয়া হাসি মুখে বলল। জবেদা বিবি মানুষ দেখি উঠোনের মাদুর পেতে দিল। মালা ঘর থেকে কাঠের চেয়ার আর দুটো মোড়া এনে দিল। করিম মিয়া একটু নিচু স্বরেই বলল, আপনারা শহুরে মানুষ, এত দামি জিনিস নাই বসতে দেওয়ার জন্য, কষ্ট করে বসেন এগুলোতেই। থামতেই রাইসুল রহমান বললেন, সমস্যা নেই, আমরা বসছি। বলে তিনি চেয়ারে বসে পড়লেন, কোনো দ্বিধা কিংবা অহংকার ছাড়াই। নাজির গিয়ে বসলো মাদুরে। মাহাত জবেদা বিবিকে ভালো মন্দ শুধিয়ে সাইদের পাশে মোড়ায় বসলো। নজর ঘুরিয়ে উঠোনো ঘরের দিকে চাইল, কিন্তু শিউলিকে কোথাও দেখতে পেল না। তবে শিউলি ঠিকই আড়াল থেকে দেখছে আর হাসছে মাহাদের কাণ্ডে। করিম মিয়া রাইসুল রহমানকে চিনতে না পেরে মাহাদের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে শুধালো, উনি কে? উনি আমার বাবা। ওহ, এই জন্যই চেহারার এত মিল লাগতাছিল। বাবার ছেলে বলে কথা। আপনি বসুন আমার সঙ্গে, আমার কিছু কথা আছে। মালামা, শিউলি মাকে নিয়ে আসো তো। মালা দৌড়ে গেল ঘরে। করিম মিয়া বসে পড়ল উঠানের মাদুরে। জানতে চাইল, কি কথা বলবেন? আপনার মেয়ে শিউলিকে আমার ছেলের বউ হিসাবে চাই। মা শিউলিকে পছন্দ করে, এই জন্য এতদূর ছেলের খুশির জন্য এসেছি। মা হারিয়েছে 3 মাস আগে, বাবা হিসেবে তার পছন্দের মূল্যায়ন করছি। আশা করি আপনি না করবেন না। করিম মিয়া প্রথমেই অবাক হলো, সাথে সাথে আমিনার দিকে তাকালো। তারপর দৃষ্টি দিল মাহাদের পানে। তখনই আগমন ঘটল শিউলির। সালাম দিল সকলের উদ্দেশ্যে। রাইসুল রহমান তাকালেন মেয়েটার দিকে। শ্যামবর্ণের হলেও গড়ন সুন্দর। তাছাড়া তিনি বিশ্বাস করেন এবং মানেন সৃষ্টিকর্তার সৃষ্টি প্রতিটি মানুষই সুন্দর। সালামের জবাব দিয়ে বসতে বললেন। আমিনা বেগম আরেকটা মাদুর উঠোনে বিছিয়ে দিল। মালা ওকে নিয়ে বসলো। মাহাদেবার তাকালো। শিউলি মাথা নিচু করে বসে আছে। পরনে চকচকে আকাশি রঙের শাড়ি, কাজল ছুঁয়েছে চোখে। কতটুকুতেই নজর কাড়ছে। করিম মিয়ার উত্তরে মাহাদের দৃষ্টিভঙ্গ হলো। তিনি হতাশার সুরে বলেছে, এত দূর শহরে মেয়েকে বিয়ে দিলে না দেখা বহুদিন থাকতে হইব। আমার মেয়ে সাধারণ সৎ সরল মনের, শহরের হওয়া পরিবেশ সম্পর্কে জানে না কিছু। শহর কেমন বহু বছর আগে গেছিলাম দুবার, গ্রাম থাইকা মিশতে পারবো। কাছে কুলে হলে দেখতে যাইতে পারতাম কয়েকদিন পর পর। কথার মাঝে মাহাত করিম মিয়ার উদ্দেশ্যে বলে উঠল, শিউলিকে ভালো রাখবো, কথা দিচ্ছি। দূরত্বের পথ, আবার যেহেতু আমার ডাক্তারি পেশা, এই জন্য হয়তো মাসে মাসে আপনার মেয়েকে নিয়ে আসতে পারবো না, তবে 2-3 মাস পর পর নিয়ে আসবো। আপনারাও যাইবেন মাঝে মধ্যে। পৌর শহর থেকে ট্রেনে 7-8 ঘন্টার পথ।